নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক রমাপদ চৌধুরীর লেখা একটি ছোট গল্প, নষ্ট নারী। মোগলসরাই স্টেশনে এসে ট্রেনটা যখন পৌঁছল, রাত 10টা বেজে গেছে। এরপরে আর লোকালটার জন্য অপেক্ষা করা যায় না। এ পথটুকু টাঙা, নয়তো এক্কাতেই যাওয়া যাক, করুণাময় বলে। রাত 10টা বলতে কি বোঝায় স্টেশনের ঝকঝকে আলোয় এতক্ষণ ওরা কেউই ঠাহর করতে পারেনি। টের পেল আলোর এলাকা পার হয়ে এসে। ওভারব্রিজের এদিকে নামতেই গা ছমছম অন্ধকার। একটা বিড়ির দোকানে টিমটিমে হারিকেনটা জ্বলছে শুধু। কোলে কুলো নিয়ে বিড়ি পাকাচ্ছে একজন, আর ঘাস চিবোতে চিবোতে পা ছুটছে ঘোড়াটা। মশার কামড়েই হয়তো। একটাই টাঙা। শেয়ারে ভাড়া ঠিক করে উঠে পড়ল ওরা, করুণাময় আর নীলা, কোলের ছেলেটাও। বড়শির মতো বাঁক নিয়ে টাঙাটা হঠাৎ ছুটতে শুরু করল। এমন ঝাঁকানি, শক্ত করে ধরে না বসলে এক্ষুনি বুঝি ছিটকে পড়বে রাস্তায়। মিনিট কয়েকের মধ্যেই নির্জন আর নিঝুম অন্ধকারের মাঠে নামল টাঙাটা। পিচের পথটুকুর ওপরে যেন রাজ্যের অন্ধকার এসে জমেছে। চারদিক চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই, কোথাও কোনো আলোও নেই। দুপাশের ঢালু মাঠের মাঝ দিয়ে শুধু শিরদাঁড়ার মতো উঁচু হয়ে আছে লম্বা মেটাল রোড। দুজোড়া খুঁড়ের টপাটপ আওয়াজ ছাড়া আর কিছু কানে আসে না। পথের দুধারে গাছের সারি, ছায়া শরীরের রহস্য মেখে নিঃশ্বাস চেপে আছে। স্তব্ধতা ভাঙবার জন্য মাঝে মাঝে দু চারটে কথা বলে নীলা। দু চারটে কথার জবাব দেয় করুণাময়। তারপর আবার সেই নীরবতা। বাচ্চাটাকে এক বুক থেকে আরেক বুকে বদলে নিতেই হাতের চুড়িতে টুংটাং আওয়াজ উঠল। ভয় হবার কথা বটে, নেই নেই করেও হাতে গলায় কোনো না 1000-5 টাকার সোনা আছে। আর এমন নির্জন রাতের রাস্তায় টাঙাওয়ালাদের গুন্ডামির কথাও শোনা গেছে। লোকটা অবশ্য রোগাসোগা, কিন্তু করুণাময়ী বা এমন কি পালোয়ান? তাছাড়া রাস্তার কোথাও দলের লোকও যে অপেক্ষা করছে না, তাই বা কে বলতে পারে। অনেকক্ষণ চুপচাপ, কথা বলছে না কেন? ভাবতেই কেমন ভয় ভয় করল। পিছন ফিরে তাকালো নীলা। না, গঙ্গার পুল এখনো অনেক দূরে। দূরের আলোর সারিও গাছপালায় ঢাকা পড়েছে। গাড়িটা খাড়াই উঠতে শুরু করেছে ইতিমধ্যে, কিন্তু শব্দ ভেসে আসছে কিসের? টাঙারি ডুমডুমি যেন, ঘোড়ার খুঁড়ের টপাটপ টপাটপ আওয়াজ। ওদের গাড়িটার অনেক আগে আগে আর একটা টাঙা চলছে বোধহয়। হ্যাঁ, ঘাড় ফিরিয়ে সামনের পথের দিকে তাকালো নীলা। অনেক আগে এক টুকরো সলতে পোড়া লণ্ঠন দুলছে মনে হলো। তারপর হঠাৎ এক সময় আলো অদৃশ্য হয়েছিল, শব্দও শোনা যায়নি। কখন আপনা থেকেই ভয় মুছে গিয়েছিল নীলার মন থেকে। তন্দ্রায় চোখ জুড়ে আসছিল একবার, আবার পরমুহূর্তেই চোখ টেনে ঘুম তাড়াবার চেষ্টা করছিল। আর সেই ফাঁকে কখন সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা চিৎকারে চমকে জেগে উঠল নীলা, আর পরক্ষণেই আতঙ্কে শিউরে উঠল। খোকন কই? যাক, পড়ে যায়নি, করুণাময়ের কোলেই আছে। ঘুমে ঢুলতে ঢুলতে কখন করুণাময়ের কাঁধে মাথা রেখেছিল ও, আর সেই ফাঁকে নীলার অজান্তেই খোকনকে কোলে তুলে নিয়েছে করুণাময়। কিন্তু চিৎকার কিসের? ভালো করে চেয়ে দেখল নীলা। একপাশে একটা টাঙা, আর বিদঘুটে চেহারার একটা লোক দুহাত তুলে ওদের পথ আটকে দাঁড়িয়েছে। লণ্ঠনের ক্ষীণ আলোয় অস্পষ্ট হলেও লোকটাকে দেখা গেল। বেঁটে আর মোটা, কালোও নিশ্চয়ই। শুধু সাদা ফুটফুটে একটা ধুতি আর পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে যেন। মুখটা অন্ধকারে মিলিয়ে গেছে। পাঞ্জাবির হাতা দুটোর ভিতর থেকে রক্ত মাংসের কোনো হাত বেরিয়ে এসেছে বলে মনেই হলো না। স্কন্ধকাটাও বোধহয় এতখানি বিভৎস নয়। আতঙ্কের ঝিমঝিমুনি দূর হতেই চোখে পড়ল আরও একজনের উপরে। দেখলে টাঙাটার আড়ালে দাঁড়িয়ে রয়েছে
একটি মেয়ে, কপাল অবধি ঘোমটায় ঢাকা, এক টুকরো ফর্সা মুখ, আর নম্র চোখে হয়তো ওদেরই লক্ষ্য করছে। ইতিমধ্যে কি যেন কথা হলো করুণাময় আর ওই গুন্ডা মতো লোকটার সঙ্গে। কি বিশ্রী আর মোটা লোকটার গলার স্বর, আর গায়ে শক্তিও তেমনি। বাক্স প্যাট্রাগুলো ও গাড়ি থেকে এ গাড়িতে এনে রাখলো এমন অবহেলায় যেন দুটো হালকা সুটকেস আনলো। শালার ঝামেলা, বোধহয় করুণাময়কে শোনাবার জন্যই বলল। মাঝ রাস্তায় চাকা ভেঙে পড়ে রইলেন, আপনারা না থাকলে কি দশাটা হতো বলুন তো। কথার শেষে সশব্দে হেসেও উঠল লোকটা, আর সঙ্গে সঙ্গে দুপাটি সাদা সাদা দাঁত ঝকঝক করে উঠল। করুণাময় বিরক্তির গলায় বললে, আসুন তাড়াতাড়ি, এমনিতেই রাত হয়েছে অনেক। হ্যাঁ, তা হয়েছে বই কি। লোকটা একটা তুড়ি বাজালো। শ্যামু, উঠে পড়ো চটপট। মেয়েটি এগিয়ে এলো ধীরে ধীরে টাঙার আড়াল থেকে। ঘোমটাটা টেনে বাড়িয়ে দিলে একটু, তারপর পা দানিতে পা দিয়ে উঠবার আগেই ওকে টুপ করে ধরে দু হাতে শূন্যে তুলে ধরল লোকটা। বসিয়ে দিল সামনের আসনে, নিজেও উঠে বসল। টাঙা ছেড়ে দিতেই ঝরঝর করে ঘাম ঝরে পড়ল। তবু কেমন যেন অস্বস্তি হতে লাগলো নীলার। পিঠোপিঠি বসেছে ওরা। মাঝখানে ইঞ্চিখানিকের একটা কাঠের ব্যবধান থাকলেও ঝাঁকানির চোটে পিঠে পিঠ লাগছে মাঝে মাঝে। আবার তাও ওই অদ্ভুত লোকটাই বসেছে ওর পিছনে। করুণাময়ের পিঠে কি ওই মেয়েটার পিঠ লাগছে? নীলা ভাবল এক মুহূর্ত, আর চোখে একবার তাকিয়ে মনে মনেই হাসল। গঙ্গার পুলে উঠতেই ওপারের আলো ঝলমল শহর চোখে পড়ল। ঠান্ডা জলো বাতাসের প্রলেপ পড়ল সারা গায়ে। ফিসফিস করে বলল, ধর্মশালার খবরটা নাও না একবার। করুণাময় খানিক কিন্তু কিন্তু করে হঠাৎ জিজ্ঞাসা করল, কোথায় যাবেন আপনারা? চৌখাম্বা, চৌখাম্বা বাজারের মুখে। নিজের বাড়ি আছে আমার। 20-25 বছর হয়ে গেল এখানে। বিশ্বনাথের গলিতে একটা জরির, একটা তামা পেতলের দোকান আছে আমার। নিবারণ মাইতির জড়িবুটির দোকান বললেই যে কেউ দেখিয়ে দেবে। বেঁটে থামের মতো চেহারা লোকটার, অথচ চোখে মুখে কথার খই ফুটছে। মুখে আঁচল চাপা দিয়ে নীলাকে হাসি চাপতে হবে বুঝি এইবার। ঘাড় ফিরিয়ে লোকটার দিকে তাকালো নীলা। দেখতে পেল না বিশেষ কিছু। মনে হলো অন্ধকারটা হঠাৎ এক জায়গায় ঘন হয়ে আবছা মূর্তি নিয়েছে, শুধু মানুষ নয়। করুণাময় কি বলতে চায় সেদিকে হুঁশই নেই নিবারণের। নিজের মনেই অনর্গল আত্মকাহিনী আউড়ে যায়। ভদ্রতার খাতিরেও জিজ্ঞাসা করে না কোথায় যাবেন, কোথায় উঠবেন। টাঙাটাও এদিকে গঙ্গার পুল পার হয়ে আলো উজ্জ্বল শহরে ঢুকেছে। করুণাময় শেষে নিজেই প্রশ্ন করল, ভালো ধর্মশালা বা হোটেল টোটেলের খবর দিতে পারেন? ধর্মশালা? ভালো অথচ ধর্মশালা? আসল উত্তর এড়িয়ে গিয়ে লোকটা আবার বকবকুনি শুরু করলে। তার চেয়ে বলুন না, সোনার পাথর বাটি। হে হে করে নিজের রসিকতায় নিজেই হাসল লোকটা। বললে, 20-25 বছর হয়ে গেল মশাই এই কাশিতে। চোখ বেঁধে ছেড়ে দিন চৌখাম্বার বাড়ি থেকে, ঠিক দেখবেন দোকানে পৌঁছে যাব। একটা কলার খোসাতেও পা পড়বে না। আর আপনি বলেন কি না? না মানে খবরটা পেলে উপকার হতো। খবর আমি না দিলে কে দেবে শুনি? ধর্মশালাই বলুন আর অধর্মশালাই বলুন, কাশির সব শালাকেই আমি চিনি। ডালকামুন্ডিতে চলে যান সিধে। বাঙালির হোটেল চান তাও পাবেন, তবে পাড়াটা খারাপ, বাইজি বেবুসেদের আড্ডা। কথা পাল্টাবার জন্যে করুণাময় তাড়াতাড়ি বলে উঠল, হোটেলের নামটা কি বলে দিন না। মুখুজ্জের হোটেল বললেই নিয়ে যাবে। আমার পিয়ারের লোক হচ্ছে গিয়ে, বলবেন নিবারণ মাইতি পাঠিয়ে দিলে। আমার নাম করতে ভুলবেন না যেন। এই রোকো রোকো। টাঙাওয়ালার উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল নিবারণ। চৌখাম্বার গলির সামনেই টাঙা দাঁড়ালো। ছোটখাটো সুন্দর বউটিকে টুপ করে আবার নামিয়ে দিয়ে বোচকা বুচকিগুলো দু হাতে ঝুলিয়ে টাঙার পিছনে এসে দাঁড়ালো নিবারণ। নীলাকে বললে, আসি মা লক্ষ্মী, রইলেন তো এখন কদিন? যাবেন আমার দোকানে? বিশ্বনাথের গলিতে ঢুকেই বলবেন
নিবারণ মাইতির জড়িবুটির দোকান, তাহলেই দেখিয়ে দেবে। নমস্কারের বদলে কাঁধটা একটু ঝাঁকালো শুধু। আসি তাহলে। ঘাড় নেড়ে সম্মতি জানালে নীলা, আর সঙ্গে সঙ্গে নিবারণের আড়ালে দাঁড়ানো বউটির দিকে চোখ গেল ওর। ঘোমটা খুলে পড়েছে। হঠাৎ যেন মেয়েটির সারা মুখে রক্ত জমে গেছে। বিস্ময়ের দৃষ্টিতে বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে করুণাময়ের দিকে। ফিরে তাকালো নীলা। হ্যাঁ, বাজারের ঝলমলে আলোয় স্পষ্ট দেখতে পেল নীলা। করুণাময়ের মুখেও অস্বস্তির ছায়া। বউ বুঝি? মেয়েটি এগিয়ে এসে কৌতুকের হাসি হাসল। তারপর একবার করুণাময়ের দিকে আর একবার নীলার দিকে তাকিয়ে প্রশ্ন করলে, বউ বুঝি? বলেই করুণাময় অন্যদিকে মুখ ফেরালো। মেয়েটি তবুও নাছোড়বান্দা। করুণাময়ের কোলের শিশুটিকে দেখিয়ে আবার প্রশ্ন করলে, তোমার? আবার সেই গম্ভীর গলার ছোট্ট উত্তর। ছেলে না মেয়ে? করুণাময় উত্তর দিল না দেখে নীলাই বললে, ছেলে। মেয়েটি ঠোঁট টিপে হাসল। তারপরে নিবারণের কানে কানে কি যেন বললে। চমকে উঠল নিবারণ। এতক্ষণ বলনি? নেমে আসুন। হোটেলে কোথায় যাবেন? করুণাময় কোনো রকমে বলল, না না থাক, মুখুজ্জে নাকার। হ্যাঁ, মুখুজ্জের হোটেলে যাবেন? শালা 1 নম্বরের জোচ্চোর। আসুন, নেমে আসুন। তাছাড়া আপনি হলেন গিয়ে সম্বন্ধে আমার। হে হে করে হাসল নিবারণ। সবচেয়ে বড় সম্বন্ধ, কি বলেন? অগত্যা নামতেই হলো ওদের। নীলা শুধু সকৌতুকে বললে, পরিচয়টা কি এ জন্মের না গত জন্মের? করুণাময় উত্তর দিল না। পরিচয় তো গত জন্মের নয়, গত জীবনের। শ্যামলীর সঙ্গে আবার দেখা হবে, এতদিন বাদে হঠাৎ এমনভাবে দেখা হবে, ভাবতেও পারেনি করুণাময়। কত বদলে গেছে শ্যামলী, নতুন মানুষ হয়ে গেছে। আর সারা রাস্তা ওর পিঠের স্পর্শ পেয়েও করুণাময় বুঝতে পারেনি, সন্দেহ হয়নি একবারের জন্যেও। অথচ এই কটা বছর আগে সিঁড়িতে পায়ের শব্দ হলেও বুঝতে পারত। কাছাকাছি বাড়িতেই থাকতো ওরা। করুণাময়ের সঙ্গে বাড়িতে এসে দেখা না করতে পারলেও দেখা দিয়ে যেত সে প্রতিদিন বিকেলে। রোদ পড়ার সঙ্গে সঙ্গে কান পেতে বসে থাকত করুণাময়। তারপর ওর বোনের সঙ্গে দুরদার করে কাঠের সিঁড়িতে শব্দ করে ছুটতে ছুটতে উপরে উঠে আসত শ্যামলী। 2-1টা সকৌতুক ইশারা ইঙ্গিত, 2-4টে ছোট ছুটকো কথা ছাড়া আর কিছু হতো না অবশ্য। তবু নিজের ঘরে বসে বসে ওদের উচ্চকিত হাসি আর কথা শুনত ও। আবার যখন সন্ধে নামার সঙ্গে সঙ্গে হালকা পায়ে নেমে যেত শ্যামলী, তখনও ঠিক বুঝতে পারত করুণাময়। শুধু কি তাই, একদিন ওর অনুপস্থিতিতে ওর ঘরে সারাটা দুপুর কাটিয়ে গিয়েছিল শ্যামলী। সুধার সঙ্গে গল্প করতে করতে ওর বিছানায় শুয়েও ছিল হয়তো। একটিমাত্র স্প্রিংয়ের মতো কোকড়ানো চুল দেখে ধরতে পেরেছিল ও। টেবিলের উপরে ছড়ানো কাঁচিতে কাটা কাগজের টুকরোগুলো দেখেই চিনেছিল কার কাণ্ড। তারপরেও ওর ঘরে বহুবার এসেছে শ্যামলী। পরিপাটি করে গুছিয়ে রাখা তো দূরের কথা, সব ওলট পালট করে দিয়ে যেত সে। আলমারি ঘেটে এ থাকের বই ও থাকে, ও থাকের বই টেবিলের উপরে এনে রাশ করে রাখত। কোনোদিন চাদরটা চেয়ারে আর মাথার বালিশ পায়ের দিকে ফেলে দিয়ে গেছে। তবু বেশ লাগত করুণাময়ের। শ্যামলী এসেছিল, ওর ঘরের বাতাসে তার স্পর্শ রেখে গেছে। এ কথা ভাবতেও রোমাঞ্চ অনুভব করত করুণাময়। ভোর 6টার সময় কলেজ বসত শ্যামলীদের। 6টা বাজার আগেই ট্রামে, বাসে, ফুটপাতের ধারে ধারে, পার্কের রেলিং ঘেঁষে রং বেরঙের পাখির মতো শাড়ি জড়ানো মেয়েদের ভিড় দেখা যেত। ঘুম ভাঙো ভাঙো, শিশিরে ধোয়া নরম সরম চোখ আর হাসিতে ভেজা ঠান্ডা কথার কৌতুক ভেসে উঠত। করুণাময়ও এসে দাঁড়াতো ওই সময়ই। একটা থামের পাশে থামের মতোই দাঁড়িয়ে অপেক্ষা করত। পূব দিকের রাস্তাটার দুপাশে উঁচু উঁচু বাড়ির সারি, তারই ফাঁকে সিথির মতো একফালি আকাশ দেখা যেত, রূপো চমক দিত।
ফিকে ফিকে লোক চলাচল শুরু হতো। কাঁধে হোস পাইপ নিয়ে জলঝুড়ি ছিটিয়ে যেত দুটো লোক। তারপর হঠাৎই এ গলি সে গলি থেকে এক ঝাঁক পায়রার মতো মিষ্টি মেয়ের দল এসে হাজির হতো মোড়টায়। কথা আর হাসিতে বাতাস কেঁপে উঠত। রাস্তার ধারে ধারে, পার্কের গায়ে গায়ে, কলেজের ফটক অবধি তীর্থকন্যাদের ভিড় হতো শুধু। বাতাসের মতো শোঁ শোঁ শব্দ করে একটার পর একটা ট্রাম পিছলে এসে থামত মোড়ের মাথায়। তারপর আরেক দফা দম নিয়ে একেবারে কলেজের গেটে পাখা ঝটপট করে বেরিয়ে আসতো ওরা সবাই, একজন ছাড়া, শ্যামলী। কলেজে পৌঁছাবার আগেই শ্যামলী নেমে পড়ত, একটা স্টপেজ আগে। মোড়ের মাথায় ট্রাম থামতেই একরাশ মোটা মোটা বই খাতা বুকে চেপে টুপ করে নেমে পড়ত ও। ছোটখাটো একহারা শরীর, চটুল চোখ, চতুর দৃষ্টি, আর মুখের হাসির মতোই চঞ্চল, স্বতঃস্ফূর্ত। বাঁ হাতে বইপত্তর, পিছনে রাবারের টুকরো লাগানো একটা হলদে পেন্সিল ডান হাতে। ট্রাম থেকে নেমেই শাড়ির আঁচল ঘুরিয়ে এনে পিঠ ঢাকত। পাড়ের কোণাটা দাঁতে চেপে গালে পেন্সিল বাজাতে বাজাতে এগিয়ে আসত ও দূরে দাঁড়ানো করুণাময়ের দিকে। শ্যামলীকে নামতে দেখে ট্রামের জানলায় বসা মেয়েরা ঠোঁট টিপে হাসত। আলাপি দু চারজন টিকা টিপ্পনি ছুড়তেও কসুর করত না। ঘাড় না ফিরিয়েও শ্যামলী বুঝতে পারত, শুনতে পেত, হাসত করুণাময়ের সঙ্গে চোখাচোখি হতেই। আর ট্রামটা চলে যেতেই ধূপ করে বই খাতাগুলো করুণাময়ের হাতের উপরে ফেলে দিত ও। বারে, তোমার বই খাতা রোজ রোজ আমি বইতে যাব কেন? অনুযোগ করত করুণাময়। শ্যামলী তাচ্ছিল্যের ভঙ্গিতে উত্তর দিত, ও মা, দুদিন পরে আমাকেই বইতে হবে, বই খাতাতে আপত্তি এখন থেকে। তারপর কোনোদিন ফাঁকা মাঠের নির্জনতায়, পার্কের ঘাসে, গাছের ছায়ায় ছায়ায়, কিংবা পথে পথে ঘুরেই ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত। পা ছড়িয়ে গাছের গুড়িতে ঠেস দিয়ে বসত ওরা, আর চিনে বাদামের খোসার স্তূপ জমে উঠত ওদের পাশে। সেদিনও এসে বসল ওরা নির্জন পার্কের কোণে, পুরনো বেঞ্চটায়। কিন্তু কিছুতেই যেন সহজ হতে পারল না করুণাময়। ভালোবাসা যতই গভীর হয়, মনের গোপনে ভয়ের বেলুন ততই হয়তো ফেঁপে ওঠে। ভালোবাসা হারাবার ভয়, ভয় থেকে সন্দেহ। শ্যামলীকে এত কাছে পেয়েও যেন কাছে পাচ্ছে না করুণাময়। এত মন জানাজানির পরেও যেন দূরে সরে যাচ্ছে শ্যামলী। প্রলাপের মতো নিরর্থক কথা আর কথা। শ্যামলীর পিঠের উপরে হাত রাখল করুণাময়, আরও কাছে টেনে আনতে চাইল ওকে। আর সঙ্গে সঙ্গে ভর্ৎসনা দৃষ্টিতে তাকালে শ্যামলী। ধীরে ধীরে করুণাময়ের হাত সরিয়ে দিলে ওর পিঠের উপর থেকে। এমন ঘটনা নতুন নয়, করুণাময়ের কাছে অজানা কোনো বিস্ময় নয় শ্যামলীর এই ব্যবহার। মনের কপাট খুলে রেখেও স্পর্শ বাঁচিয়ে চলতে চায় যেন শ্যামলী। কিন্তু কেন? সে প্রশ্নের উত্তর খুঁজে পায়নি করুণাময়। শুধু অসহিষ্ণু হয়ে উঠেছে কখনো কখনো, আঘাত পায়নি। সেদিনও আহত বোধ করল না করুণাময়, কিংবা এত বেশি আঘাত পেল যে অনুভবের চেতনাও হারিয়ে ফেলল। ঠিক অন্য অন্য দিনের মতোই শ্যামলী ওর হাতটা সরিয়ে দিতেই করুণাময় বলল, আমি জানতাম। কি জানতে? কপালে ভ্রু তুলে স্মিত হাসে প্রশ্ন করল শ্যামলী। ওর হাসি দেখে ক্রোধে ফেটে পড়ল করুণাময়। হেসে উড়িয়ে দেবার চেষ্টা করো না, এ চিঠি তোমারই লেখা। পকেট থেকে একটা চিঠি বের করে ছুঁড়ে দিল করুণাময়। প্রেম নয় রে বোকা মেয়ে, ও আমার সময় কাটাবার সঙ্গী শুধু। কোনো বান্ধবীকে লেখা শ্যামলীরই চিঠি। বিশ্বাস করে একান্ত গোপনে যে চিঠি ও লিখেছিল, তা যে করুণাময়কেই পাঠিয়ে দিয়ে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে, তা কি ও ভেবেছিল কোনোদিন? শ্যামলী কি করে বোঝাবে যে লজ্জা বাঁচাবার জন্য, সত্য ঢাকবার জন্যে অনেক মিথ্যেই মেয়েদের বলতে হয়? তোমার কাছে এতদিন যা বলেছি তার কোনো দাম নেই। যা লিখতে বাধ্য হয়েছি সেটুকুই সত্যি হলো। দীর্ঘশ্বাসের সঙ্গে সঙ্গে চোখে জল এসে গেল শ্যামলীর। তারপর কিছুদিন চলেছে না দেখা দেওয়ার অভিমান।
আবার ভুল ভেঙেছে, সন্দেহ দূর হয়েছে। বিরহ শেষের উন্মাদনায় মিলনের দিনকে কাছে টেনে আনবার আকাঙ্ক্ষা জানিয়েছে করুণাময়। ভয়ে আনন্দে থরথর করে কেঁপে উঠেছে শ্যামলী। অনুরোধের স্বরে বলেছে, না না, বাবার অমতে কিছু করতে বলো না আমায়। কখনো কৌতুকে হেসে উঠেছে শ্যামলী। স্কুলের মেয়ের মতো পালিয়ে যাওয়া? না, মরে গেলেও তা পারবো না আমি। তবু চুপি চুপি একদিন ওর দিদির কাছে কথা খুলে বলেছে সব। মাকে অনেক ছোটবেলাতেই হারিয়েছে, নইলে মাকেও বলতে বাধ্য না হয়তো। কিন্তু সব স্নেহ মায়া উপেক্ষা করেছেন শিবব্রতবাবু। না, এ অনাচার তিনি হতে দেবেন না। এমন অসামাজিক ঘটনা তার বংশে ঘটতে পারে না। মা হারা মেয়েকে মানুষ করেছেন তিনি, জীবনে কোনো আঘাত দেননি মেয়েদের। কিন্তু এ অবৈধ বিবাহ তিনি সমর্থন করতে পারবেন না। মেয়ের ইচ্ছায় বাধা দেননি কখনো। কলেজে পড়তে দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন প্রচুর। কিন্তু না, এ হতে দেবেন না শিবব্রতবাবু। বলেছেন, শ্যামলীকে কলেজে যেতে হবে না আর, বলে দিও। বলেছেন, শ্যামলীর উপরে একটু চোখ রেখো চামেলি। তাই করুণাময়ের সঙ্গে দেখা সাক্ষাতেও জ্যোতি পড়েছে একদিন, আর অন্ধ আক্রোশে বাবার উপরে গুমড়ে গুমড়ে মরেছে শ্যামলী। বিছানায় পড়ে পড়ে কেঁদেছে, কেঁদে চোখ ফুলিয়েছে শুধু। তারপর হঠাৎ একদিন উঠে দাঁড়িয়েছে ও। হিংস্র আনন্দে নিজের মনেই হেসে উঠেছে। ইজি চেয়ারে হেলান দিয়ে খবরের কাগজ পড়ছিলেন শিবব্রতবাবু। পায়ের শব্দে মুখ তুলে তাকালেন। এসেছ? গম্ভীর গলায় বললেন শুধু। ধীরে ধীরে পাইপটা তেপায়ার উপরে নামিয়ে রেখে করুণাময়ের আপাদমস্তক চোখ বুলিয়ে গেলেন একবার। স্কাউন্ড্রেল! চিৎকার করে উঠলেন হঠাৎ। তুমি শিক্ষিত, তুমি ভদ্র সন্তান! গর্জে উঠলেন শিবব্রতবাবু। করুণাময় উত্তর দিল না কোনো। কি উত্তর দেবে ও নিজেই জানে না। কেন এ ক্রোধ, এ অপমানোক্তি? শিবব্রতবাবুর কাছে এমন ব্যবহার প্রত্যাশা করে আসেনিও। ইডিয়েট! শিবব্রতবাবু আবার মন্তব্য করলেন। বাবা! বড় মেয়ে চামেলি এসে দাঁড়ালো তার ঘাড়ে হাত দিয়ে। শিবব্রতবাবুর চুলে আঙুল ঢুকিয়ে ধীরে ধীরে বললেন, বাবা, ডাক্তার না তোমাকে জোরে কথা বলতে নিষেধ করেছে? ডাক্তারের নিষেধ নয়, চুলে আঙুলের স্পর্শটুকুই যেন ফিস ফিস করে বললে, রাগলে ক্ষতি হবে বাবা, অপমান করো না ওকে। দীর্ঘশ্বাস ফেললেন শিবব্রত। বললেন, তুমি ভিতরে যাও। চামেলি ঘরে যেতেই পা থরথর করে কেঁপে উঠল শিবব্রতবাবুর। স্বাভাবিকভাবে কথা বলতে পারলেন না। চোখের কোণে জল জমে এলো আবার। ফুল! দুদিন আগে বলতে কি হয়েছিল? অ্যান্ড উই টু কুড নট হ্যাভ ডিটেক্টেড বাট ফর দি সিমটমস। গলার স্বর নামিয়ে বললেন। করুণাময় তখনও বিস্ময়ের চোখে তাকিয়ে আছে। শ্যামলীর সঙ্গে তোমার বিয়ে আমি দিতাম না। তোমার মতো স্কাউন্ড্রেলের হাতে মেয়ে দেবার দুর্বুদ্ধি আমার হতো না কোনো দিন। সাচ অ্যান ইনোসেন্ট ফ্লাওয়ার! তার সর্বনাশ করতে কনসেন্সে লাগলো না তোমার? ইডিয়েট! এতক্ষণে খানিকটা রহস্যের হদিশ পেল যেন করুণাময়। ভয়ে ভয়ে অত্যন্ত ধীর স্বরে বলল, শ্যামলীর কোনো ক্ষতি তো আমি করিনি। ক্ষতি করনি? আবার গর্জে উঠলেন শিবব্রতবাবু। অ্যান্ড সি ইজ গোয়িং টু বি আ কথা শেষ করতে পারলেন না শিবব্রতবাবু। তবু চমকে উঠল করুণাময়। উদ্ভ্রান্ত অবদ্ধ দৃষ্টিতে শিবব্রতবাবুর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেরই অজান্তে বেতের চেয়ারটায় বসে পড়ল ও। কোনো কথা বলতে পারল না। এই উইকের মধ্যেই ইউ টু মাস্ট গেট ম্যারিড। যাও, মেক ইউর সেলফ রেডি। চেয়ার ছেড়ে উঠল করুণাময়, বেরোলো ঘর থেকে। মেক ইউর সেলফ রেডি। পথ চলতে চলতে হাসলে করুণাময় নিজের মনেই। হ্যাঁ, প্রস্তুত হতে হবে। কিন্তু আশ্চর্য মেয়েদের মন। সত্যি, শ্যামলীর নিরাপরাধ ফুলের মতো সুন্দর মুখের আড়ালে এতখানি কলুষ কি করে লুকিয়েছিল? এমন অর্থহীন খেলা খেলেছে কেন সে এতদিন করুণাময়ের সঙ্গে?
আর আর সব দোষ গ্লানি আজ করুণাময়ের ব্যর্থ বুকে কেন ঢেলে দিল? অদ্ভুত! প্রেম নয়, ও আমার সময় কাটাবার সঙ্গী শুধু। চিঠির সে লাইনটা চোখের সামনে ভেসে উঠল আবার। কিন্তু কিন্তু এই সর্বনাশের জন্য দায়ী কে? যদি সত্যি অন্য কাউকে ও ভালোবেসে থাকে, সমস্ত দায়িত্ব থেকে নিষ্কৃতি দিল কেন তাকে? চোখের সামনে সমস্ত আলো অন্ধকার হয়ে গেল। পায়ের তলার মাটি যেন বেনু নদীর পাড়ের মতো হঠাৎ ধসে গেল। প্রশ্ন আর প্রশ্ন, হাজারো অবাধ্য প্রশ্ন ঘুরল ওর মাথায়। অনেক কল্পনা। একবারও মনে হলো না এসবই শ্যামলীর অভিনয়। দিন কয়েক পরেই আশঙ্কার উত্তেজনায় অধীর হয়ে চামেলি এসে ডাকল, শ্যামলী। চিঠি লেখার নীল প্যাডখানা চাপা দিয়ে সহাস্য মুখ তুলে তাকালো শ্যামলী। পরক্ষণে চামেলির মুখে ব্যর্থতা দেখে বিস্মিত হল। শ্যামলী? ধীরে ধীরে উদাস চোখ মিলে চামেলি বলল, শ্যামলী, করুণাময় নেই। নেই? শুধু প্রতিধ্বনি তুলল শ্যামলী। চলে গেছে, খবর না দিয়ে সে চলে গেছে। করুণ বিষণ্ণ দৃষ্টিতে দিদির মুখের দিকে তাকালো ও। অনেকক্ষণ তাকিয়ে রইল এক দৃষ্টিতে। তারপর হঠাৎ সশব্দে হেসে উঠল শ্যামলী। সমস্ত ঘর কাঁপিয়ে যেন হাসি ফেটে পড়ল তার। দেয়ালে দেয়ালে ঘা খেয়ে ঘুরে এলো সে হাসি। সশব্দ হাসির উচ্চকিত রেশ জানলার কাঁচ ভেঙে দিল যেন। বিছানার উপরে লুটিয়ে পড়ল শ্যামলী। তবু যেন হাসি চাপতে পারছে না। বাতাস কাঁপিয়ে তুলছে ক্রমাগত। পালিয়েছে, পালিয়েছে সে, শ্যামলী বললে। তারপর আবার সশব্দে হেসে উঠল। পাগলের হাসি যেন, অর্থ নেই, শেষ নেই। কতগুলো বছর কেটে গেল, তবু সে হাসি যেন আর বন্ধ হলো না। কত ডাক্তার, কত মনস্তত্ত্ববিদকে দেখানো হলো, কিন্তু শিবব্রতবাবু মেয়েকে প্রকৃতিস্থ করতে পারলেন না। জীবনের শেষ কটা দিন সমাজ সংসার থেকে দূরে সরে কিছুটা নির্বিকার আনন্দে কাটাবার জন্যে এসে উঠলেন এখানে। নিবারণ মাইতির বাড়ির একটা অংশ ভাড়া নিয়ে বাসা বাঁধলেন নতুন করে। সঙ্গে বড় মেয়ে চামেলিও। নিবারণ মাইতিরই ডাক পড়ল সঙ্গ দেবার জন্যে, এটা ওটা সাহায্য করবার জন্যে। নিবারণও বেঁচে গেল অসহনীয় একাকিত্ব থেকে। পাশাপাশি বাড়ি, একই বাড়ির পাশাপাশি ঘর বললেও চলে। উত্তরের একখানা কি দেড়খানা ঘর নিয়ে নিবারণ আর তার দোকানের কর্মচারীর যৌথ সংসার। দুজনেই অবিবাহিত। আর পূবের দুখানা ঘর ভাড়া নিলেন শিবব্রতবাবু। বারান্দা ডিঙিয়ে এ বাড়ি ও বাড়ি করা চলে যখন খুশি। তবু প্রথম প্রথম একটু দূরে দূরে থাকত নিবারণ। শহুরে শিক্ষিত লোক, চলনে বলনে বিদেশি ঢং ভদ্রলোকের। তার উপর বেশভূষাতেও সর্বদা কলারহীন শার্ট আর দামি কাপড়ের ট্রাউজার, মুখে পাইপ। এসব দেখে একটু সমীহ করে চলতে হতো নিবারণকে। খুঁটিনাটি সাহায্য করার ইচ্ছে থাকলেও ভয়ে ভয়ে এড়িয়ে যেত। ভয় কি শুধু শিবব্রতবাবুকে, মেয়ে দুটিকেও ভয় পেত নিবারণ। বড়টি ঠান্ডা ঠান্ডা, সিঁথিতে সিঁদুর, ব্যবহারেও গৃহিণী। তাই চামেলিকে তেমন ভয় পেত না নিবারণ। ভয় পেত শ্যামলীকে। বারান্দায় দাঁড়ালেই কখনো কখনো ওদের জানলার দিকে চোখ যেত, কখনো বা হাওয়ায় ওড়া পর্দার ফাঁকে কপাটের আড়ালে শ্যামলীর শ্বেতপাথরের মতো পা দুখানি চোখে পড়েছে। অনেক সময় তার ছোট্ট নিটোল মুখের উত্তাপ পেয়েছে। আশ্চর্য হয়েছে মেয়েটির ব্যবহারে। যদি বা হঠাৎ কোনোদিন চোখাচোখি হয়েছে, অমনি হেসে উঠেছে শ্যামলী। আর নিবারণ ভেবেছে এ বুঝিবা বিদ্রুপের হাসি, উপহাসের উল্লাস। তারপর কি করে যেন শিবব্রতবাবুর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠেছে ও। আরও অন্তরঙ্গ পরিচয় পেয়েছে শ্যামলীর। পরিচয় পেয়ে বিস্মিত হয়েছে। নিবারণের ঘর থেকে ওদের জল ঘরটা দেখা যেত। একদিন হঠাৎ লক্ষ্য করল নিবারণ, শ্যামলী আজাতে এসেই গলায় আঙুল দিয়ে বমি করছে। ঠিক এই ব্যাপারটাই পরপর কদিন লক্ষ্য করল ও। আরেকদিন শিবব্রতবাবুর সঙ্গে বসে গল্প করছে। নিবারণ
হঠাৎ শ্যামলী এসে হাজির। তেঁতুল আছে দিদি, তেঁতুল আছে, তেঁতুল দিদি, একটু তেঁতুল দিবি? চামেলি কাছেই কোথাও যেন ছিল, ছুটে এসে শ্যামলীর হাত ধরে বলল, চল ও ঘরে চল। কথাটা শুনে প্রথমটা বিস্মিত হয়নি নিবারণ, কিন্তু চোখ তুলেই স্তম্ভিত হয়ে গেল ও। কেমন এক অর্থহীন উদাস দৃষ্টি শ্যামলীর চোখে, প্রকৃতিস্থ মানুষের চোখ নয় যেন। বুকের আঁচল মাটিতে লুটিয়ে পড়েছে, শরীরে নেই লজ্জার সংকোচ, শুধু উদ্ভ্রান্ত চোখে কি যেন খুঁজছে। চামেলি ওকে টেনে নিয়ে যাবার চেষ্টা করল, কিন্তু তার আগেই এক ঝটকা দিয়ে শটান বসল ও শিবব্রতবাবুর চেয়ারের হাতলে। বাপের গলা জড়িয়ে ধরে বললে, দোলনা দেবে না আমায়? দোলনা কিনে দেবে না? শিবব্রতবাবু বললেন, চামেলি মা, ওকে এখান থেকে নিয়ে যাও। চামেলি আবার টানতে টানতে নিয়ে গেল ওকে। আর কিছুক্ষণ পরেই আবার ফিরে এলো। দেখেছ বাবা, কি করছে দেখো। শিবব্রতবাবু ঘাড় ফিরিয়ে চামেলির হাতের সিল্কের শাড়িখানার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। চামেলি ক্রোধের স্বরে বলল, দেখো, ছিঁড়ে একেবারে কুটি কুটি করেছে, বলে খোকনের জন্য কাঁথা করব। কত কাপড় ছিঁড়ল বলো তো? দুঃখের হাসি হাসলেন শিবব্রতবাবু, বললেন, কি আর করবি মা, জেনে শুনে তো আর করছে না। তারপর চামেলি চলে যেতেই নিবারণকে উদ্দেশ্য করে বললেন, কিছু মনে করো না নিবারণ, তোমার কাছে ব্যাপারটা গোপন রেখেছিলাম। আমার ছোট মেয়ে শ্যামলীর মাথার গোলমাল আছে। নিবারণও রহস্যের রাস্তায় আলো দেখতে পেল। আরও কিছু শুনবার জন্যে চোখ তুলে তাকালে ও। শিবব্রতবাবুর গলার স্বর ভারী হয়ে এলো। বললেন, কত ডাক্তার দেখালাম, কত হাসপাতালে রাখলাম, তবু সারাতে পারলাম না ওর রোগ। ওর ওই এক পাগলামি, সব সময় ওই এক কথা, খোকন আসবে, খোকনের জন্যে কাঁথা সেলাই করতে হবে, দোলনা কিনতে হবে তার জন্যে। আরও কত যে প্রলাপ বকে তার ইয়ত্তা নেই। অথচ যখন ভালো থাকে, শি ইজ কোয়াইট ন্যাচারাল। নিবারণের মনে হঠাৎ একটা প্রশ্ন এলো। এক মুহূর্ত চুপ করে থেকে ও ভাবলে প্রশ্নটা করা উচিত হবে কিনা। তারপর বললে, বিয়ের পরে পাগল হয়েছে বুঝি? ছেলেপুলে হয়ে মারা গিয়েছিল? না। ছোট্ট একটা উত্তর দিয়ে পাইপ ধরালেন শিবব্রতবাবু। দুমুখ ধোঁয়া ছেড়ে খবরের কাগজটা তুলে নিলেন হাতে। কয়েকটা কলমের উপরে দ্রুত চোখ বুলিয়ে গেলেন নিঃশব্দে। তারপর ধীরে ধীরে বললেন, না, ওর বিয়ে হয়নি। তার আগেই হঠাৎ পাগল হয়ে গেল। কখন থেকে যে ও এমন হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। নিবারণ বিস্মিত কণ্ঠে বলে, সে কি, বুঝতে পারেননি? না, তখনও ঠিক এমনি করতো, কেবল বলতো গা বমি বমি করছে, করতো মাঝে মাঝে। আচার তেঁতুল এইসব খেতে চাইতো, আর যখন তখন ক্লান্তিতে ঘুমিয়ে পড়তো। হাবভাব লক্ষ্য করে হঠাৎ একদিন চামেলি বললে, বাবা, সর্বনাশ করেছে, কেউ বোধহয় সর্বনাশ করেছে শ্যামলীর। বাপের মন, রাগের মাথায় চুল ধরে এক চড় বসিয়ে দিলাম ওই এক ফোঁটা মেয়ের গালে। কত ধমক দিলাম, ভয় দেখালাম, একটা কথারও উত্তর দিলে না। চামেলি এত অনুনয় বিনয় করলে, তবু সাড়া নেই মেয়ের মুখে। তারপর কথা বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলে থেমে গেলেন শিবব্রতবাবু। নিবারণ মুখের দিকে তাকিয়ে দেখল তার চোখের পাতা ভিজে গেছে, গলার স্বরও যেন আটকে গেছে। নিবারণও বুকের ভিতরে অবদ্ধ এক ব্যথা অনুভব করলে মাথা নিচু করে বললে, থাক, ওসব বলতে কষ্ট হচ্ছে আপনার। কষ্ট? হাসলেন শিবব্রতবাবু। এখন তো সহ্য হয়ে গেছে, কষ্ট পেয়েছিলাম সেদিন। ইট ওয়াজ আ টেরিবল শক। এখন আর পাই না, সব অদৃষ্ট বলে মেনে নিয়েছি। খানিক চুপ করে থেকে বললেন, শ্যামলী কোনোদিন মুখ ফুটে কিছু বলেনি। তারপর হঠাৎ একদিন ওর টেবিলে একটি ছোকরার ফটো দেখতে পেলাম, আমার পরিচিত। ডেকে এনে ধমক দিলাম তাকে, বললাম, বিয়ে করতে হবে তোমাকে। ঘাড় হেঁট করে ছোকরা চলে গেল, আর ফিরল না। তারপর একদিন জানতে পারলাম আমাদের সব সন্দেহ মিথ্যে, শ্যামলী সত্যিই কোনো দোষ করেনি। আমরাই ভুল বুঝেছিলাম,
কিন্তু তখন আর উপায় নেই। তখন থেকেই নতুন কাপড় ছিঁড়ে কাঁথা সেলাই করতে বসে গেছে শ্যামলী। দোল্লা দোল্লা করে আবদার ধরেছে। বুঝলাম কোনো একটা আঘাত পেয়েই এমন হয়ে গেছে ও। ছেলেটিকেও মিছিমিছি গালাগাল দিয়েছিলাম। সে বেচারিরও কোনো দোষ ছিল না। সে শুধু ভালোই বেসেছিল, কোনো অপরাধ তার ছিল না। বিস্ময়ের পর বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিল নিবারণ। এমন ঘটনা, এমন রহস্যময় কাহিনী কখনো শোনেনিও। আশ্চর্য, সামান্য একটা আঘাত থেকে কি এমন মনোবিকার ঘটতে পারে? ও বললে, হয়তো প্রথম থেকেই পাগল হয়ে গিয়েছিল, আপনারা বুঝতে পারেননি। শিবব্রতবাবু চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, তাও হতে পারে হয়তো, কে জানে। মানুষের মন বড় ঠুনকো জিনিস, কখন যে কি হয়। চামেলি কিন্তু বলে, আমি বিয়েতে মত দেব না বলেই ও ধরনের অভিনয় করেছিল শ্যামলী। ছেলেটিও নির্দোষ, তাই আমার কথা শুনে শ্যামলীকে ভুল বুঝে সরে গিয়েছিল। নিবারণ বললে, পৃথিবীটা এক তাজ্জব মনোহারীর দোকান, বুঝলেন না? অবশ্য খুঁজে দেখলে সব রকমই পাবেন। কিন্তু ডাক্তার দেখিয়েও সারাতে পারলেন না ওকে? শিবব্রতবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, সারাতে আর পারলাম কই। একজন শুধু বলেছিলেন, বিয়ে দিলে নাকি অনেক সময় ভালো হয়। একেবারে না হোক, কিছুটা হয়তো সেরে ওঠে। কিন্তু পাগল জেনেও আমার শ্যামলী মাকে কে বিয়ে করতে রাজি হবে? বলো, কে রাজি হবে? আমি রাজি হব। হ্যাঁ, আমি ওকে বিয়ে করব, হঠাৎ বলে উঠল নিবারণ। কিন্তু পরক্ষণেই ওর সারাটা মুখ ফ্যাকাশে হয়ে গেল। শিবব্রতবাবুর হাত দুটো ধরে লজ্জা আর অনুনয়ের সঙ্গে বললে, আমায় মাফ করবেন। আমি আমি ঠিক তা বলতে চাইনি। আমি অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করবেন। শিবব্রতবাবু হেসে উঠলেন, বললেন, হা, এতে লজ্জা পাবার কি আছে? হ্যাঁ, মানুষ কি সবসময় ভেবে চিনতে কথা বলে? আমার কথা শুনে তুমি ব্যথা পেয়েছ, তাই তুমি ওই কথা বলে ফেলেছ। নিবারণের লজ্জা তবু গেল না। বলল, আমি মুখুসুখু মানুষ, আর এই তো আমার চেহারা। আমি কিনা আপনার মতো শিক্ষিত সম্ভ্রান্ত লোকের মেয়েকে বিয়ে করতে চাইছি? করি তো দোকানদারি, আর আমি কিনা। শেষ কথাটা বলতে পারল না নিবারণ। ওর হাসিটা যেন কান্নার মতো শোনাল। শিবব্রতবাবু চকিতে চোখ তুলে তাকালেন। বললেন, তুমি তুমি সত্যিই ওকে বিয়ে করতে চাও নিবারণ? হ্যাঁ, তুমি বিয়ে করবে সত্যিই ওকে তুমি? অনুরোধের আতিশয্যে নিবারণের হাত চেপে ধরলেন তিনি। নিবারণ যেন লজ্জায় ভয়ে কুঁকড়ে গেল। বলল, না না, আমি অশিক্ষিত মুখুসুখু মানুষ, দোকানদারি করে খাই। আর এই তো আমার চেহারা। না না, সুযোগ পেলেই শিক্ষিত হওয়া যায় নিবারণ। হ্যাঁ, আর চেহারা হলো জন্মগত ব্যাপার, কিন্তু মনুষ্যত্ব সে সাধনা করে অর্জন করতে হয়। সারা দেশে এমন মনুষ্যত্ব কারোর দেখতে পেলাম না নিবারণ। তুমি তাদের চেয়ে অনেক বড় তুমি। বলতে বলতে থরথর করে কেঁপে উঠলেন শিবব্রতবাবু। দুচোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল তার। তারপর সত্যি একটু একটু করে ভালো হয়ে উঠল শ্যামলী। অনেকখানি সুস্থ হয়ে উঠল। ওকে সুস্থ দেখালো। পুরনো দিনের সমস্ত ভুলে যাওয়া ছবিগুলো নতুন করে মনে পড়ল। মাঝখানের কয়েকটা সুতো হারানো বছরের ইতিহাস মুছে গেল ওর মন থেকে। বিশ্বাস হলো না নিবারণের কথা। প্রথম প্রথম মনে করাবার চেষ্টা করত নিবারণ। পাঞ্জাবির হাঁটা গুটিয়ে কুনুইটা দেখাতো, বলতো, এই যে দাগটা, কেন জানো? একদিন কামড়ে দিয়েছিলে। আর এই কপালের এটা একদিন কয়লা ছুঁড়ে মেরেছিলে। শ্যামলী শুনি
খিলখিল করে হেসে উঠত, বলতো, উফ, এত বানিয়ে বলতে পারো তুমি। আসলে কোনোদিন যে ও পাগল হয়ে গিয়েছিল এ কথা শ্যামলীর বিশ্বাস হতো না। তবু মাঝে মাঝে অবদ্ধ প্রশ্ন জাগত মনে। সবথেকে বড় রহস্য হল নিবারণ। অনেক চেষ্টা করেও স্মরণ করতে পারে না। নিবারণ ওর জীবনে কখন এলো, কেমন করে এলো? আশ্চর্য! যার আসবার কথা সে তো নিবারণ নয়, সে হল করুণাময়। হ্যাঁ, করুণাময়কে ওর স্পষ্ট মনে পড়ে, আরও কত কথা, মধুর স্বপ্ন। তারপর তাই নিবারণের কাছে অনুযোগ করত শ্যামলী। দেখো, আমার স্মরণশক্তি বড্ড কমে যাচ্ছে, কোনো কথাই মনে পড়ে না। অথচ শ্যামলী বিস্মিত হতো। সব ভুলে গিয়েও কি করে শৈশবের যৌবন আরম্ভের দিনগুলির কথা মনে রইল ওর? করুণাময়কেই বা ভুলতে পারল না কেন? করুণাময় আবার কোনোদিন কি দেখা হবে তার সঙ্গে? কতদিন উদাস মুহূর্তে প্রশ্ন জেগেছে শ্যামলীর মনে, যদি হঠাৎ আবার কোথাও দেখা হয়ে যায়, ওকে কি করুণাময় চিনতে পারবে? কিংবা কে জানে, ও নিজেই হয়তো চিনতে পারবে না। এমন কত কি ভেবেছে শ্যামলী বহুদিন, কিন্তু কোনোদিনও ভাবতে পারেনি এমন আকস্মিকভাবে দেখা হয়ে যাবে, এমন বিচিত্র পথে। করুণাময়ও ভুলতে পারেনি শ্যামলীকে। যতই ক্ষত ঢাকবার চেষ্টা করেছে, ততই গভীর হয়ে উঠেছে সেটা। ব্যথা দিয়েছে ওকে। বারবার চোখের সামনে ভেসে উঠেছে সুন্দর একখানা মুখ। স্পষ্ট হয়ে উঠেছে সেই হাস্যমুখর একজোড়া চোখ। তাই চৌখাম্বার গলির আলোতে চিনতে কষ্ট হয়নি। এমন দিনের সুযোগের আশায় কত স্বপ্ন, কত কল্পনা গেঁথেছিল সে। কত কথা বলবার ছিল, বলাবার ছিল। নিস্তব্ধ রাত্রের অতিথি শয্যায় শুয়ে শুয়ে অস্বস্তি বোধ করছে, অধৈর্য হয়ে উঠেছে সে। তারপর একসময় এসে দাঁড়িয়েছে বাইরের বারান্দায়। রেলিংয়ে ঠেস দিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থেকেছে। সম্মুখের অন্ধকার দরদালান আর মেঘে ঢাকা আকাশে কি যেন খুঁজেছে বারবার। মেঘ সরে গেছে একসময়। একফালি ঠান্ডা আর নরম জ্যোৎস্নায় মন ভিজে গেছে ওর। হঠাৎ কানে এসেছে লঘু পায়ের শব্দ। চোখে পড়েছে একটি নারী দেহের ছায়া শরীর। শ্যামলী এসে দাঁড়িয়েছে করুণাময়ের পাশে। মৃদু শান্তস্বরে প্রশ্ন করেছে, কেমন আছো? ভালো, তুমি? নিঃশব্দে ঘাড় নেড়েছে শ্যামলী। হাসির আভাস এনেছে চোখে মুখে। আর কোনো কথা নয়। চুপচাপ দুজনে পাশাপাশি দাঁড়িয়ে থেকেছে রেলিং ধরে। তারপর হঠাৎ শ্যামলীর হাতে হাত রাখতে গেছে করুণাময়, আর শ্যামলী বিদ্যুৎ স্পৃষ্টের মতো দূরে সরে গেছে। চকিতে একবার ফিরে তাকিয়েই অন্ধকারে মিলিয়ে গেছে। পুরনো দিনের কয়েকটা ঘটনা মনে পড়ল করুণাময়ের। মনে মনে ও হাসল, তবু অপেক্ষাও করল অনেকক্ষণ। কিন্তু শ্যামলী আর ফিরল না। দেখা দিল একেবারে ভোরের স্নিগ্ধ আলোয়। কপালে ঠান্ডা হাতের স্পর্শে করুণাময়ের ঘুম ভেঙে গেল। চোখ চেয়ে দেখল নীলা দাঁড়িয়ে রয়েছে ওর সামনে, আর চায়ের পেয়ালা হাতে শ্যামলী। শ্যামলীর হাত থেকে চায়ের পেয়ালাটা নিয়ে এগিয়ে দিল নীলা। বলল, তুমি ভাই তোমার রান্না দেখবে যাও, ওর ব্যবস্থা আমি দেখছি। শ্যামলী তবু নিশ্চল হয়ে রইল। নীলা সহাস্যে বলল, কি আয়েশি দেখেছ? বিছানা ৮টার আগে ছাড়বে না কিছুতেই। শ্যামলী ঠোঁট হাসিতে কাঁপিয়ে বলল, এই কদিন তেমন আয়েশি থাকলেই বাঁচব, আমার আবার ১২টার আগে রান্নাই হয় না। বিদ্রূপের স্বরে নীলা বলল, তোমাদের মধ্যে মিল দেখছি কিন্তু অনেক। শ্যামলী সে কথা শুনতে পেল না। খোকা জেগে উঠে কান্না শুরু করেছে দেখে ছুটে গেল, আর খোকাকে কোলে নেবার পর থেকেই
সব সে ভুলে গেল, সব কাজ ভুল হতে শুরু করল তার। অদ্ভুত, শ্যামলীর অমন হাসি খুশি মুখের আড়ালে যে কোনো বিষণ্ণতা থাকতে পারে, ওর উজ্জ্বল চোখের কোণে যে কোনো অশ্রু লুকিয়ে থাকতে পারে, কে জানত। একসময় শ্যামলী নীলাকে বলল, খোকনকে আমার কাছে রেখে যাবেন ভাই? নীলা উত্তর দিল, ভালোই তো, তবু হাত পা ছড়িয়ে একটু ঘুরতে পাই, বসতে পাই দুদণ্ড, দেখব কেমন ছেড়ে থাকতে পারেন। বলো খোকন, বলে খোকনকেই যেন প্রশ্নের মীমাংসা করতে দেয় শ্যামলী, আর সঙ্গে সঙ্গে ওকে বুকে জড়িয়ে চুমোয় চুমোয় ব্যতিব্যস্ত করে তোলে। শুধু কি তাই, খোকনকে স্নান করাতে পুরো 1 ঘন্টা সময় নেয় শ্যামলী, আর সেই সময় কত প্রলাপ বকে যায় তার সঙ্গে, তার ইয়ত্তা নেই, তার অর্থও নেই। আজে বাজে কথার পর কথা। খোকন হয়তো নিজের মনেই হাসে, নিজের মনেই ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে, আর সঙ্গে সঙ্গে শ্যামলী আনন্দে নেচে ওঠে। খোকন ওর কথা বুঝতে পেরেছে, খোকন ওকে ছেড়ে থাকতে চায় না, ইত্যাদি। করুণাময় হেসে বলে, শেষে নিউমোনিয়া ধরিয়ে ছাড়বে। তা সত্যি। নীলাও কৌতুকে হাসে, বলে, ভয়ও করে, আবার ভাবি বেচারির কোলে তো আসেনি কেউ, 2 দিনের জন্য নয় একটু ভুলেই থাকলো। কিন্তু ক্রমশই যেন উৎসাহে আনন্দে উদ্দাম হয়ে ওঠে শ্যামলী, আর নীলা ভয় পায়। শ্যামলীর কথায় আর ব্যবহারে কি যেন এক রহস্যের ইশারা দেখতে পায় ও, আশঙ্কায় চঞ্চল হয়ে ওঠে। আচ্ছা, মেয়েটা কি পাগল নাকি? করুণাময়কে প্রশ্ন করে নীলা। ওর ঘরে খোকাকে কোলে নিয়ে। কথা শেষ করতে পারে না নীলা, হেসে গড়িয়ে পড়ে, মুখে আঁচল চাপা দিয়ে বলবার চেষ্টা করে, আর পর মুহূর্তে কৌতুকের হাসিতে চাপা পড়ে যায় ওর কথা। এত হাসছ কেন? একটু বিরক্ত হয়েই প্রশ্ন করে করুণাময়। আবার মুখে আঁচল চাপা দিয়ে নীলা কোনো রকমে বলে, খোকাকে লুকিয়ে লুকিয়ে দুধ খাওয়াচ্ছিল না। আবার হেসে ওঠে নীলা। তাতে হাসবার কি আছে? না না, বোতলের নয়। আবার হেসে ওঠে নীলা। কিন্তু হাসি মিলিয়ে গেল একদিন নীলার মুখ থেকে। বিস্মিত হলো ও, চোখ চেয়ে ভালো করে তাকালো শ্যামলীর দিকে। আশ্চর্য, কি বলছো? ঠিক বুঝলাম না ভাই, অনুযোগ করল নীলা। শ্যামলী কাঁদো কাঁদো গলায় বললে, উনিও তো তাই বলেন। সত্যি বলুন, বাড়িতে দোলনা না থাকলে মানায়? বাড়ির স্ত্রী থাকে না। আচ্ছা, আপনার বাসায় দোলনা আছে তো? থাকবেই তো। ওকে এত করে বলি, তবু একটা দোলনা কিনে দিল না একদিনেও। কতই বা দাম? দোলনার লোক আসুক, তারপর কিনবে এখন। সান্ত্বনার সুরে নীলা বলল। শ্যামলী ঠোঁট উল্টালো। আপনিও ওই কথা বললেন? দোলনা থাকলে কত সুন্দর দেখায় বলুন তো। ঠিক হয়েছে, এবার খোকনের জন্যে আনতে বলবো। নীলা সহাস্যে বললে, তাই বলো। কিন্তু লক্ষ্য করল, যতদিন যায় ততই যেন কি এক পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে শ্যামলীর দেহ মনে। খোকনের মুখের দিকে তাকিয়ে থাকে উদাস হয়ে, ঘন্টার পর ঘন্টা। কি যেন ভাবে, কিংবা কিছুই যেন ভাবে না। প্রথম প্রথম বেশ একটা কৌতুক বোধ করত নীলা। ক্রমশ একটা বিদ্বেষ ভাব জাগতে শুরু করলো ওর মনে। খোকনকে সত্যিই যেন ছিনিয়ে নিতে চায় শ্যামলী। এক মুহূর্তের জন্যেও নীলার কাছে আসতে দেয় না তাকে। রাত্রে নিজের কাছে নিয়ে শোবার জিদ ধরে। এমন সময় হঠাৎ একদিন নীলা বললে, কালই আমরা চললাম ভাই। খোকন থাকবে তো? উদ্গ্রীব হয়ে শ্যামলী জিজ্ঞাসা করে। ক্রোধ তো দূরের কথা, হেসে ফেলল নীলা। বললে, না, ওকেও নিয়ে যাব বই কি, ভয় নেই, তোমার কোল আলো করেও খোকন আসবে। শ্যামলী অর্থহীন উদাস দৃষ্টিতে তাকালো নীলার মুখের দিকে। নীলার কোনো কথাই যেন কানে যায়নি ওর, অর্থ বোঝেনি কোনো কথার।
তারপর হঠাৎই চিৎকার করে উঠল, না না, খোকন যাবে না, খোকনকে যেতে দেব না। নীলা উত্তর দিল না, সরে গেল সেখান থেকে। আর কিছুক্ষণ পরেই খোকনের কান্না শুনে করুণাময় আর নীলা দুজনেই ছুটে এলো। শ্যামলীর কোল থেকে খোকন পড়ে গেছে। নীলা খোকনকে কোলে তুলে নিয়েই শ্যামলীকে কি যেন বললে ক্রোধের স্বরে। করুণাময় বললে, কোল থেকে হঠাৎ পড়ে গেছে, দোষ কি ওর? পড়ে গেছে? রাগ বেড়ে যায় নীলার। ডাইনি, ডাইনি ইচ্ছে করে ফেলে দিয়েছে ওকে। না, আর নয়, চলো আজই ফিরে যাব আমরা। শ্যামলীর চোখে তখন উদ্ভ্রান্ত দৃষ্টি, আঁচল খসে পড়েছে কাঁধ থেকে। কোনো কিছুই যেন ও দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। শুধু একজোড়া সজল বড় বড় চোখ মেলে ও সামনের আকাশের দিকে তাকিয়ে আছে, আর মনে মনে বিড়বিড় করছে, খোকনকে আমি যেতে দেব না, খোকনকে আমি যেতেই দেব না। বিদায়ের মুহূর্তেও ওই একই কথা লেগে রইল ওর মুখে। সিঁড়ি আগলে দুহাত মেলে বাধা দেবার চেষ্টা করল নীলাকে। খোকনকে যেতে দেব না, খোকনকে আমি যেতে দেব না। নিবারণকে সরিয়ে আনবার চেষ্টা করতেই হঠাৎ ক্ষেপে গেল যেন শ্যামলী। রাগে ক্ষোভে মাটিতে লুটিয়ে কাঁদতে শুরু করলে। করুণাময় নিবারণকে আড়ালে ডেকে বললে, ওকেও স্টেশনে নিয়ে চলুন, তাহলে বাধা দেবে না হয়তো। শেষে তাই হল। নিবারণ বললে, না না, খোকন যাবে না, চলো স্টেশন থেকে ফিরিয়ে আনব। চট করে উঠে বসল শ্যামলী। সমস্ত মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল ওর। সত্যি সত্যি ফিরিয়ে আনবে? চৌখাম্বার গলিতে আলো ঝলমল করে উঠল। সন্ধ্যা নামল শহরের বুকে। তারা চিকচিক গঙ্গার জল কালো হয়ে গেল ক্রমশ। তিমির পিঠের মতো পিচের রাস্তার মসৃণতায় অন্ধকার জমাট বাঁধল। আর সেই গা ছমছম অন্ধকার ভেদ করে টাঙা ছুটল আবার সেই পুরনো রাস্তা ধরে। তেমনি আঁকাবাঁকা মেটাল রোডের উপর দিয়ে চৌখাম্বার উজ্জ্বল বাজার পার হয়ে টাঙা ছুটল, গাছের ছায়ায় ছায়ায় মাঠের নির্জনতা মারিয়ে। দীর্ঘশ্বাসের মতো আশঙ্কা চুপচুপ নিস্তব্ধতায় টাঙার ডুমডুমি আর ঘোড়ার খুঁড়ের টপাটপ আওয়াজ ভাসল শুধু। চাঁদ জ্বলা আকাশের দু একটা রূপলি স্ফুলিঙ্গ হয়তোবা এখানে ওখানে রাস্তার ধারের শাখা পল্লবিত গাছের ফাঁকে উকি দিয়ে ঠিকরে পড়ছে। আর সেই চাঁদ উকি দেওয়া রাস্তার অন্ধকারে ছুটে চলল ওরা। ঠিক তেমনই ভাবে করুণাময় আর নীলা বসেছে পাশাপাশি, আর পিঠে পিঠ দিয়ে শ্যামলী আর নিবারণ। গঙ্গার ব্রিজ এগিয়ে এলো। অতিকায় একটা প্রাগৈতিহাসিক জন্তুর মতো দেখালো ব্রিজের ইস্পাত কাঠ কংক্রিটের আকৃতি। ওপরের পরিচ্ছন্ন আকাশ, আর নিচে গঙ্গার স্রোতে চোখের তারার মতো কালোর গভীরতা। সম্মুখে নির্জন নিস্তব্ধ পথ। ঝুমঝুম ঝুমঝুম শব্দ করে পোলের উপরে উঠল টাঙাটা। দমকে দমকে ঠান্ডা বাতাস এসে লাগল কানে চুলে শ্রান্ত মুখের উপরে। আর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল শ্যামলী, আমি খোকনকে ছেড়ে যাব না, খোকনকে ছেড়ে যাব না। নিবারণ হঠাৎ রূঢ় হয়ে একটা ধমক দিল। চুপ করে গেল শ্যামলী। ব্রিজের মসৃণ পথ অতিক্রম করে ইতিমধ্যে নিচে নেমে এসেছে টাঙা। সামনেই বড়শির মতো একটা বাঁক, আর বাঁক ঘুরতে গিয়ে হঠাৎ একটা ঝাঁকানি দিয়ে টাঙা থেমে গেল। চাকার দিকে তাকিয়ে টাঙাওয়ালা বলল, যাবে না হুজুর, চাকা টাল খেয়েছে। যাবে না? লাফিয়ে নিচে নামল শ্যামলী। তারপর আবার চিৎকার করে উঠল, না না, আমি খোকনকে ছেড়ে যাব না, খোকনকে ছেড়ে যাব না। আর চিৎকার করতে করতে গঙ্গার দিকে, গঙ্গার ব্রিজের দিকে ছুটে গেল শ্যামলী। রুক্ষ চুল পিঠের উপরে ভেঙে ছড়িয়ে পড়ল, শাড়ির প্রান্ত খসে পড়ল শরীর থেকে। উন্মাদের মতো, উদ্ভ্রান্তের মতো ছুটে গেল শ্যামলী। আর পিছনে পিছনে নিবারণও ছুটে গেল। মুহূর্তের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল ওরা। শুধু নিস্তব্ধ নিঝুম রাতের অন্ধকারে একটা চিৎকার ভেসে এলো বারবার, আমি খোকনকে ছেড়ে যাব না, খোকনকে ছেড়ে
যাব না। আর তার পিছনে নিবারণের কর্কশ গলার ডাক, শ্যামু ফিরে এসো, শ্যামু, শ্যামলী ফিরে এসো। করুণাময় হঠাৎ দেখলে দূরে, অনেক দূরে চাঁদের আলোয় সিলুটের ছবির মতো একটা ছায়া শরীর ঠিক ব্রিজের থামের আড়ালে এসে থমকে দাঁড়ালো। শ্যামলী, শ্যামলী চিৎকার করে উঠল করুণাময়। তারপর সে ছায়া শরীর অদৃশ্য হয়ে গেল। অনেকক্ষণ পরে ব্রিজের থামটার কাছে এসে পৌঁছালো করুণাময় আর নীলা। তন্ন তন্ন করে খুঁজল, না, শ্যামলী নেই, নিবারণও নেই। শুধু টর্চের তীব্র আলোয় কি যেন চকচক করে উঠল। আবার সেদিকে আলো ফেলল করুণাময়। না, শ্যামলী নয়। ব্রিজের বল্টুতে এক ফালি কাপড় লেগে রয়েছে, হাওয়ায় পতাকার মতো উড়ছে পতপত করে। শাড়ি ছেঁড়া এক টুকরো কাপড় কোত্থেকে উড়ে এসে লেগেছে কে জানে। শেষ হল রমাপদ চৌধুরীর লেখা গল্প নষ্ট নারী। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি একটা নতুন গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।